আজকাল আমাদের প্রত্যেকের যা অসুখ বিসুখ, ডাক্তার দেখাতে গেলেই ডাক্তার সবার আগে বলে তেল কম খান, তেল কম খান। তাই আজকে একটা রান্না করব তেল একদম কম দিয়ে, বললে ভুল, একেবারে তেল ছাড়াই। কিন্তু মাংস রান্নায় তেল দেখতে পাচ্ছেন তো? দেখুন তাহলে। প্রথমে একটা মশলা রেডি করে নেব। জিরে, ধনে, তিল, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সমস্ত কিছু শুকনো একসাথে আমি কড়াইতে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন এক ফোঁটাও কিন্তু তেল দিইনি, এক ফোঁটা মানে এক দানাও নয়। পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু যতক্ষণে একটু লাল লাল বা পোড়া পোড়া হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব, আদা পেঁয়াজ রসুনের। আর যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটাকেও বেটে রেখে দেব। এবার ওই পেঁয়াজটা যখন হালকা একটু পোড়া পোড়া ভাজা হয়েছে তখন তার উপরে আমি এই মশলাটা দিয়ে নেব। দেখে ভাবছেন ওরে বাবা, এই রঙের মশলা, এই রান্না আবার মানুষ খায় নাকি? খায় খায়, সবাই খায়, এবং খাওয়াটাও ভীষণ ভালো। আর সত্যিই ভীষণ সুন্দর স্বাদ। আমি আবার স্বাদ ভালো না হলে খেতে পারি না। গ্রাইন্ডারের ধুয়ে যেটুকু জল ছিল সেটুকু দিয়ে নিলাম। এখানে বলে রাখি, আদা পেঁয়াজ রসুনের বাটাটা বাটার আগেই কিন্তু গুঁড়ো মশলাটা বেটে নেবেন, কারণ গুঁড়ো মশলাটা যদি পরিমাণে সামান্য বেড়ে যায় সেটা তো রেখে দিতে হবে, কিন্তু জল থাকলে তখন তো সেটা আর থাকবে না। তাই আগে ওটা গুঁড়ো করবেন, তারপরে আদা পেঁয়াজ রসুনটা বাটবেন। এটা সবাই জানে, আমি আমার বললাম। আমি মশলার মধ্যে দিয়ে নিলাম হলুদ, আর দিলাম জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তন্দুরি মশলা। এবার দিয়ে নেব যেটা, সেটা হচ্ছে বেশ বেশ ভালো পরিমাণে দই। এই রান্নাটা পুরোটাই দই দিয়েই হবে। এবার ভাবছেন তো মাংসেতে তেল এলো কোথা থেকে? মাংসেতে তেল এসেছে মাংসের নিজস্ব তেল, আর এই দই দিয়েই কষানোর জন্য। দই দিয়ে যে কোনো মশলা কষালে খুব সুন্দর কষানো হয়ে যায়, তার জন্য কিন্তু তেলের সামান্যতমও প্রয়োজন হয় না। যারা ভাবছেন ওরে বাবা খেতে পারবো না, এরকম রান্না কি আর খাওয়া যায়? সত্যি বলছি দাদা, একবার দিদি একবার করে দেখুন, ভীষণ ভালো, ভীষণ ভালো খেতে। এবার সমস্ত মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাস কমিয়ে ভাজতে হবে, কারণ দই দেওয়া আছে, গ্যাস বাড়িয়ে দিলেই দইটা কেটে যাবে। ফুট যখন চলে এসেছে তখন আমি একটু নুন দিয়ে নিলাম। এদিকে মাংসের মধ্যে আলু কেটে কয়েকটা রেখেছি, ভালো করে মাংসটাকে আমি নুন মেখে নেব। আজকে মাংসের মধ্যে আমি কোনো আদা পেঁয়াজ রসুন বা দই বা কোনো রকমের কোনো মশলা মেখে আমি আগের থেকে রাখিনি। এই মাংসটাকে ভালো করে নুনটা মেখে নিলাম, যাতে মাংসটার ভেতরে নুনটা ভালো হয় ঢুকে, তাই। এবার দিয়ে নেব ওই মশলার উপরে বেশ খানিকটা বড় বড় দুটো টমেটোর কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আপনারা রান্নার শেষেও দিতে পারেন, আমার টমেটোর সাথে রাখা ছিল বলে আমি একসাথে দিয়ে নিয়েছি। রঙটা দেখছেন? রঙটা কিন্তু এসে গেছে অনেকটাই মশলার। মশলাটা একেবারে শুকনো করে কষানোর দরকার নেই। মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে, যেহেতু তেল নেই তাই লেগে যাবে, বেশ খানিকক্ষণ মশলাটা কষানোর পরে তার উপরেই কিন্তু আমি একসাথে তুলে দিলাম আলু আর মাংস। এই সময়টাতে আমি একেবারে জল শেষ করতে বা মশলার রস একেবারে শুকনো করতে না বলছি, যেটা আমরা তেলে দিলে সাধারণত করে থাকি, কারণ তখন অনেক সময় নিচে লেগে যেতে পারে। এবার আর যেহেতু জল আমি এই রান্নায় কোনো রকমের ব্যবহার করব না, মাংসের রসেই সেদ্ধ হবে, তাই প্রথমেই আমি মাত্র হাফ কাপ জল দিলাম। কারণ যে কোনো রান্নাতে যখন দেখবেন দই পড়েছে তখন সেই রান্নাতে অটোমেটিক অনেকটাই জল বেরায়। আমরা যখন বিরিয়ানির মাংস করি এবং জল দিয়ে দিই, দই দিয়ে দিই, তখন দেখবেন এতখানি জল বেরায় যে জলটা শুকনো করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাই গ্যাসটা বাড়িয়ে আমরা বিরিয়ানির মাংসটা আমি অন্তত প্রায় রান্না করি। এবার দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেকটাই আর রয়েছে পরিমাণ মতো। এবার মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম, ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি প্রায় 20-30 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। রসটা কিন্তু অনেকটাই কমে গেছে, মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। মাংসটা একটু সরিয়ে দিলাম, সরিয়ে দিতে দেখতে পাচ্ছেন নিচে মাংসের থেকে নিজস্ব তার একটা কতটা তেল বেরিয়েছে। দেখলে কেউ বলবে রুবি মনে হয় লুকিয়ে লুকিয়ে তেল দিয়েছে। না, আমি এক ফোঁটা না তেল, না ঘি, না বাটার কোনোটারই ইউজ আজকে করিনি। আমি সামান্য পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, একদমই সামান্য, বাটার সময় দেখাতে ভুলে গেছি। সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। হ্যাঁ, এই বাটাটা দেওয়ার আগের পর্যায়ের রান্নাটার একটা স্বাদ, সেটা একদিন করব।
সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর। আবার এই বাটা মশলা আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর এই রান্নার আলাদা একটা স্বাদ। গুঁড়োটা যারা দেখেননি তাদের বলে দিচ্ছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি আর গরম মশলা সমস্ত কিছুর গুঁড়ো করা ভেজে দিয়ে নিলাম বেশ খানিকটা মেথি পাতা। এই রান্নাতে যার কাজু ব্যবহার করতে ইচ্ছে করবে, যার চারমগজ সে ব্যবহার করতেই পারেন। আমি আজকে করিনি। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য গোলমরিচ আর হাফেরও কম লেবু। এবার পুরোটাকেই আমি শুধু ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু জল দেব না, আর যেহেতু এটা রস রাখবো না, একটু মাখা মাখা করব পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, সেই জন্যই এই পর্যায়ে অবধি রান্না করা। নইলে যেখানে আগে দেখালাম যে মাংসটার তেল বেরিয়েছে, যদি ভাতে খেতে চান ওইখানেই নামিয়ে দিলে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং জাস্ট কয়েকবার এটাকে খুন্তির সাহায্যে নেড়ে ভেজে শুকনো করে নেব। ভাজা না, মানে কষিয়ে শুকনো করে নেব। এই রান্নাতে মশলার কোনো রকম কোনো কাঁচা গন্ধ পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। খেতে ভীষণই সুন্দর হয়, একবার করে দেখবেন। শরীরের জন্য ভীষণ ভালো, রান্নাটা দেখতেও ভালো, খেতেও ভালো, সমস্ত কিছু যখন ভালোই, তাহলে শুধু শুধু বেকার বেকার এত তেল দেবো কেন? একজন রান্না দেখাই, আমি দেখি 500 মাংস রান্না করছি, 100 তেল দিচ্ছি। আমি মাঝে মধ্যে ভাবি ওরা মাংস খায় না মাছ খায় না তেল খায়। অবশ্য সেটা প্রত্যেকের আলাদা আলাদা ভালো লাগার উপর নির্ভর করে। অনেকেই আছে একটু মাংস হলে বা মাছ হলে একটু লাল লাল ঝাল ঝাল একটু তেল তেল দেখতেই ভালোবাসেন। তেল ছাড়া ওরা ভাববেন উফ এটা আবার কি রান্না, খাবো কি করে। আমি বলি না, আমি মাংস রান্না খুব কম দেখাই, এই কারণেই দেখাই আমি বেশিরভাগ রান্নায় শুধুমাত্র মাংস সেদ্ধ করে উপর থেকে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই খেয়ে ফেলি। রান্নাটা করে দেখবেন, ভালোই লাগবে, কথা দিলাম।